ভালোবাসা কারোর জন্য ছবি চুপি চুপি মনে আঁকা। ভালোবাসা কিছু পথ সাথে চলা। ভালোবাসা কাউকে চিরকাল নিজের বুকে আগলে রাখা। ভালোবাসা কারো নিকট নিজেকে হেরে যাওয়া। ভালোবাসা অর্থ হলো অত্যাচার। ওয়েট কি বললাম? এই কথাটা কিন্তু আমি বলছি না। ভালোবাসা অত্যাচার কথাটা আমি বলছি না, কথাটা বলছে আমাদের বাংলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভালোবাসা অত্যাচার। ভাই এতদিন শুনে আসছিলাম ভালোবাসা মানে একের প্রতি আরেকের সম্মান দেখানো, কারো জন্য চুপি চুপি মনে ছবি আঁকা, কাউকে চিরকাল নিজের বুকে আগলে রাখা, কারো জন্য নিজেকে হেরে যাওয়া। এতদিন তো আমরা এটাই শুনে আসছিলাম, কিন্তু আজ কি শুনলাম? ভালোবাসা মানে অত্যাচার। কীভাবে হতে পারে? তবু কথাটা কিন্তু আমি বলিনি, কথাটা বলেছেন আমাদের বাংলা সাহিত্যের সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি কেন এই কথাটা বললেন? কোয়েশ্চেন আসে না মাথায় আপনাদের? কিসের জন্য বলতে পারে এই কথাটা? ভালোবাসা অত্যাচার, ভালোবাসার অত্যাচার, বাপরে বাপ। তো আজকে অ্যাকচুয়ালি আমি হাজির হয়েছি আপনাদের রিকোয়েস্টে ভালোবাসার অত্যাচার নিয়ে আপনাদের অ্যাডভান্স যে বাংলা আছে, অ্যাডভান্স বাংলার দেখতে পারেন ভালোবাসার অত্যাচার বলে একটা আপনাদের গদ্য আছে অ্যাডভান্স বেঙ্গলিতে, ঠিক আছে? দ্যাট ইজ ভালোবাসা অত্যাচার বলে দেখতে পারেন। আমি এটা উল্টে দিলাম বিকজ ক্যামেরাতে অল্প উল্টা উল্টা দেখাচ্ছে, তার জন্য উল্টালাম, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটাকে আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি আপনাদের নিকট, ঠিক আছে? তো এক্সপ্লেন করার আগে একটু সাহিত্য সম্রাটের বিষয়ে জানা খুবই জরুরি। আমি বেশি কিছু বলবো না। আমি যখনই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কিছু পড়েছি না, বলতে গেলে মানে তার লেখা যত আমি পড়ি ততই মানে তার থটে আমি হারিয়ে যাই। তার সেই আফিং খাওয়ার থেকে, আফিং তো বুঝেনি আপনারা? তিনি আফিং খেতে খেতে কোথার থেকে কোথায় চলে যান সেটা কল্পনার বাইরে। তিনি আফিংয়ের নেশা করতে করতে মানে এমন কিছু কিছু কাহিনী বানিয়ে ফেলেছেন, এমন কিছু কিছু গল্প বলেছেন, বা সমাজের এমন কিছু জ্বলন্ত বিষয় কথা বলেছেন না, যেটা অসাধারণ। ভাবতেও পারা যায় না যে আফিং খাওয়ার মাধ্যমে এত কিছু কল্পনা করা যায়। তো তিনি একজন অসাধারণ উপন্যাসিক বলতে পারো। বাংলা সাহিত্যকে যদি এত রিচ কেউ করেছে, তার মধ্যে যদি কন্ট্রিবিউশন আছে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কন্ট্রিবিউশন বহুত আছে, ঠিক আছে? মানে তার লেখা যত হোক, মানে তিনি যেভাবে সমাজের প্রসঙ্গগুলো তুলে ধরেন না তার লেখার মাধ্যমে, সেটা অ্যাকচুয়ালি প্রশংসার যোগ্য। তুমি তার একটা ছোট আমি একটা এসে বলছি, তোমাদের ক্লাস 12ই আছে ফুলের বিবাহের মাধ্যমে তিনি যা বর্ণনা করেছেন সেটা কল্পনার বাইরে, ভাবতে পারি না। মানে এত নিখুঁতভাবে তিনি বর্ণনা করেছেন আমাদের সমাজে বিবাহকে, আমাদের বাঙালি সমাজে যে বিবাহ ব্যবস্থাটা আছে তার বিষয়ে, বা বিবাহকে নিয়ে যেমন ধরনের কাজ হয়, বা বিবাহের সঙ্গে রিলেটেড প্রচলিত রীতিনীতি যা আছে এত সুন্দরভাবে বর্ণনা করেছে, তো বলার মতো না। এছাড়াও তার সেই বিড়াল কাহিনী বলার মতন নেই, এত মানে সুন্দরভাবে তিনি বলেছেন। দেন এরপরে তোমার আছে আবার তোমরা নিশ্চয়ই জানো তিনি তার পেন নেম, ঠিক আছে? পেন নেম মানে বুঝো তো, ছদ্মনাম যেটা আছে। তিনি কমলাকান্ত নাম নিয়ে কিন্তু রচনা লিখেছেন অনেক, ঠিক আছে? তো তারই লেখা তোমরা যদি মনে করো, দ্যাট ইজ তোমার বন্দে মাতরম গানটা যে আছে, যেটা আমাদের ন্যাশনাল সং বলে বলা হয়, বন্দে মাতরম, সেটাও তারই লেখা। আর সেটা নেওয়া হয়েছিল কোথার থেকে? তোমাদের আনন্দমঠ উপন্যাস থেকে,
ঠিক আছে। তো যেই আনন্দমঠ উপন্যাসে তিনি যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন এই গানটাকে রচনা করলেন, রচনা করার পরে তিনি হয়ে যান কি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়। তো তার লেখা যতই যে আছে তোমরা যদি পড়ো তোমার নিশ্চয়ই ভালো লাগবে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো মেন চ্যাপ্টারে যাওয়ার আগে কিছু কিছু পয়েন্ট আমি তোমাদেরকে তার বিষয়ে হাইলাইট করতে চাই। তো তার জন্ম হয়েছিল তোমার 1838 সালে, ঠিক আছে, 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে। তার বাবার নাম ছিল যাদবেন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, এতখানি জানো। এবং তার মৃত্যু হয়েছিল তোমার 1994 সালে, 56 বছর পরে। তো তিনি তার লাইফে ব্যক্তিগত জীবনে বা সাহিত্যিক হিসাবে বলতে যাও, অ্যাকচুয়ালি তিনি উপন্যাসিক ছিলেন না, কিন্তু প্রথমত তিনি কী ছিলেন, একজন কবি হিসেবে তার কেরিয়ারটা স্টার্ট করেছিলেন সাহিত্য জগতে। কিন্তু পরে তিনি তোমার সাহিত্য সম্রাট বা সাহিত্য উপন্যাস রচনা করতে আরম্ভ করে নেন, বহুত কিছু লিখেছেন। তো তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ আছে যেটা তোমার ললিতা, ঠিক আছে। তো এরপরেও তুমি যদি বলো যে বাংলা সাহিত্য জগতে ফেমাস বা প্রথম সার্থক উপন্যাস যদি বলা হয়, তাহলে সেটা লিখেছেন তিনি তোমার আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর সেটার নাম কী ছিল, দুর্গেশ নন্দিনী, ঠিক আছে। এছাড়াও তোমরা যদি আজকাল বাংলা সিরিয়াল দেখো, তোমাদের একটা সিরিয়ালও আছে, তোমাদের নাম কি, দেবী চৌধুরানী বলে একটা সিরিয়ালও তোমাদের জি বাংলায় দেখানো হয় বোধহয়। তো সেই উপন্যাসটাও তার লেখা, এটার উপরে বেস্ট হয়ে আছে। ইভেন নবকুমার, মনে আছে ক্লাস 10-এ পড়েছিলে তোমরা, দ্যাট ইজ তোমার কপালকুণ্ডল উপন্যাসের অন্তর্গত সাগর সঙ্গমে নবকুমার, সেটাও তারই লেখা, কপালকুণ্ডল উপন্যাসের অন্তর্গত। তো তিনি যা লিখেছেন সবকটাই বলতে গেলে খুবই সুন্দর। অ্যাকচুয়ালি তুমি যদি বলো, তার প্রথম উপন্যাস ছিল রাজা রামমোহন যে ছিল তার ওয়াইফের উপরে, তো সেটা ছিল তোমার রাজমোহনম ওয়াইফ। তো সেটা ছিল ইংরাজি ভাষায়, ঠিক আছে, ইংরেজি ভাষায় প্রথম উপন্যাস। কিন্তু ইংলিশে যদি বলি, তোমার বেঙ্গলিতে যদি বলি, বাংলাতে যদি বলি আমরা, তাহলে তো তার প্রথম উপন্যাস কোনটা ছিল, দুর্গেশ নন্দিনী। তো তাকে সাহিত্য সম্রাট বলে জানা যায়, ঠিক আছে। তো এটাই ছিল তোমার একটু ডিটেলস তার বিষয়ে। আমি আরও ডিটেলস বলতে যাব না, বিকজ তোমাদের বুকের মধ্যে দেওয়া আছে প্রথম লেখকের পরিচয়ের মধ্যে, তোমরা দেখতে পারো ওখানে, ঠিক আছে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমি চাই এখন তোমাদের মেন পার্টটার মধ্যে চাই। তো যদি কোথাও ভুল ছিল হয় মাফ করবেন, ঠিক আছে, বিকজ খুবই যত জলদি পারি তত জলদি ভিডিওটা বানানোর চেষ্টা করছি। পসিবল না, একটা ভিডিও বানাতে গেলে অনেক তোমার করতে লাগে, টাইম লাগে, বা স্টাডিও করতে লাগে, সেলফ স্টাডি করার পরে যাতে উল্টাপুল্টা কোনো তোমাদের কাছে কোনো উল্টাপুল্টা ইনফরমেশন না যায়, অল্প স্টাডি নিজেকেও করতে লাগে, তাই একটু সময় লেগে যায়, ঠিক আছে। তো যাই হোক, চ্যাপ্টারের নাম আসলো ভালোবাসার অত্যাচার। কাহিনিটা পড়বে বা শুনতে থাকো, তোমাদের কেমন লাগে বলবে। তো ইনিশিয়ালি লেখার চ্যাপ্টারটার স্টার্টিংয়ে আছে, লোকের বিশ্বাস আছে যে কেবল শত্রু অথবা স্নেহ দয়া দাক্ষিণ্য শূন্য ব্যক্তি আমাদিগের উপর অত্যাচার করিয়া থাকে। তো উপন্যাসিক বা লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মেনশন করেছেন যে লোকেরা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি যে শুধু কারা আমাদের উপর অত্যাচার করে, আমাদের শত্রু বা যে সকল ব্যক্তির মনে কোনো দয়া মায়াহীন নাই, ঠিক আছে, দয়া মায়া ভাবনা কোনো কিছু নাই, তারাই আমাদের উপরে কী করে অত্যাচার করে, ঠিক আছে। কিন্তু তদপেক্ষা গুরুতর অত্যাচারী যে আরেক শ্রেণীর লোক আছে, তাহা সকল সময়ে আমাদের মনে পড়ে না। তো লেখক এখন আবার বলছে, দেখো, আমরা সাধারণত ধরে নিয়েছি যে আমাদের উপর অত্যাচার করার লোক কারা, যে সকল ব্যক্তি তোমার ব্যক্তির মনে তোমার দয়া মায়ার ভাব নেই, যারা আমাদের শত্রু, তারাই তারাই কী করে আমাদের উপর অত্যাচার করে। কিন্তু সেটা না, অ্যাকচুয়াল সত্যি কথা। এখানে লেখক বলেছে তার চেয়ে আরেকজন খতরনাক বা বলতে গেলে বহুতই তোমার ডেঞ্জারাস অত্যাচারী আছে, ঠিক আছে, বা অত্যাচার করা হয় এমন এক লোকের দ্বারা
সেটা হলো, বা এমন বা তার চেয়ে গুরুতর অত্যাচারী হলো তোমার একজন, আরেকজন আছে, সেটা হলো ভালোবাসার অত্যাচার। তো এখানে লেখক বলছে যে ভালোবাসার অত্যাচারটা আমাদের যে শত্রু থাকে বা দয়া মায়াহীন ব্যক্তি যারা থাকে, তারা যে অত্যাচারটা করে তার চেয়েও বেশি ভয়ঙ্কর এবং বিপজ্জনক তোমার অত্যাচার হলো ভালোবাসার অত্যাচার। ঠিক আছে, এরপরে লাইনটা কি বলছে দেখে নিই। এটা দেখো, ভিডিওটা লম্বা হবে, ঠিক আছে। তো তোমাদেরকে অল্প রিকোয়েস্ট করছি তোমরা কন্টিনিউয়াসলি মানে ফুল ভিডিওটা দেখবে। আর এটা দুটো পার্ট হবে, বিকজ একটা পার্টে সম্ভব হবে না করা, দুটো পার্ট হবে। আজকে যতক্ষণে আমি পারি আমি করে দেবো, সেকেন্ড পার্ট তোমাদের জন্য আবার একটা বানাবো আমি। তো কন্টিনিউ করি। তো বলছে যে ভালোবাসে সেই অত্যাচার করে, এখানে বলে দিয়েছে কিন্তু যে ভালোবাসে সেই অত্যাচার করে। ঠিক আছে, ভালোবাসিলেই অত্যাচার করিবার অধিকার প্রাপ্ত হওয়া যায়। আমি যদি তোমাকে ভালোবাসি তবে তোমাকে আমার মতাবলম্বী হইতে হবে, আমার কথা শুনিতে হইবে, আমার অনুরোধ রাখিতে হইবে, তোমার ইষ্ট হোক অনিষ্ট হোক আমার মতাবলম্বী হইতে হইবে। তো এখানে বলছে যে ব্যক্তি তোমাকে ভালোবাসে সেই হলো অত্যাচারী। এখানে লেখক বলছে তোমাকে যদি এখন আমি ভালোবাসি, ঠিক আছে, আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে তোমার উপর অত্যাচার করার অধিকার আমার হয়ে যাবে, মানে আমি পেয়ে যাবো সেই অধিকারটা তোমার উপর অত্যাচার করার। ঠিক আছে, তো আমি যদি তোমাকে ভালোবাসি তবে আমাকে তোমার মতাবলম্বী হতে হবে। যদি আমি তোমাকে ভালোবাসি তাহলে তোমাকে আমার মতাবলম্বী হতে হবে। মানে কি, আমি যা বলবো, আমি যা তোমাকে করতে বলবো, যখন যেটা বলবো তোমাকে সেটাই শুনতে হবে, আমার মতে তোমাকে চলতে হবে। ঠিক আছে, আমার কথা শুনিতে হইবে, মানে আমার কথা শুনতে হবে সবসময়, আমার অনুরোধ রাখিতে হইবে, আমি যখন তোমাকে রিকোয়েস্ট করবো তোমাকে সেই রিকোয়েস্টটা মানতে হবে, তোমার ইষ্ট হোক বা অনিষ্ট হোক সেটাতে আমার কোনো যায় আসে না। তার মানে তোমার খারাপ হোক ইয়া ভালো হোক সেটাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি যেহেতু তোমাকে ভালোবাসি তাই তোমাকে আমার মতেই চলতে হবে, আমার মতেই সব কাজকর্ম করতে হবে, তা আমার মতাবলম্বী হইতে হবে। অবশ্যই ইহা স্বীকার করিতে হয় যে যে ভালোবাসে সে 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 যে কার্যে তোমার অমঙ্গল জানিয়া শুনিয়া তাহাতে তোমাকে অনুরোধ করিবেন না। এখন বলছে একজন সত্যিকারী ভালোবাসার ব্যক্তি যদি সে জানে যে তোমার কোনো কিছুতে অমঙ্গল হচ্ছে, এটা নর্মালি জানো তোমরা, যখন আমরা কাউকে ভালোবাসি, ঠিক আছে, তো এখন যদি দেখি যে সেই ব্যক্তির কোনো ধরনের অসুবিধায় পড়ছে বা তার কোনো একটা কাজ থেকে অমঙ্গল হবে বা তার এগেনস্টে যদি আমি কোনো একটা কাম করি তো আমার কাজের জন্য তার কোনো খারাপ হতে পারে, সেই কাজগুলো আমরা সাধারণত কী করি, পরিহার করি, যত পারি না করতেই চেষ্টা করি। মানে এখানে বলছে যে কোথায় গেল, অবশ্যই ইহা স্বীকার করতে হবে, এটা স্বীকার করতে হবে আমাদেরকে যে ভালোবাসে, যে ব্যক্তি একজনকে ভালোবাসে সে কখনো অন্য ব্যক্তির মানে যে ব্যক্তিটাকে ভালোবাসে তার অমঙ্গল চায় না, সেটা কবি এখানে বলেছে। তো বা চায় না কিংবা জেনে শুনে তাকে বিপদে ফেলে না। ঠিক আছে, কিন্তু কোন কার্য মঙ্গলজনক, কোন কার্য অমঙ্গলজনক তাহার মীমাংসা কঠিন। এখন দেখো লোকটা তো বলছে যে এখানে আমরা যাকে ভালোবাসি তার যদি অমঙ্গল হয়, অমঙ্গল হওয়ার কথা জানি, সেখানে আমরা কী করি, সেই কাজটা পরিহার করি, ঠিক আছে, বা তাকে সেই কাজটা করার জন্য বাধ্য করি না আমাদের ভালোবাসার পাত্রটাকে। ঠিক আছে, কিন্তু কোন কাজটা অমঙ্গল কোন কাজটা মঙ্গল এটা তো কেউ যখন পর্যন্ত ডিসাইড করেনি, এটা তো কেউ বলেও যায়নি না, মীমাংসাও করেনি, বা মীমাংসা করা কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল সেটা মীমাংসা করাও কঠিন। অনেক সময়ই দুজনের মত এক হয় না, এটা তো জানোই। আমার মত তোমার মত অনেক সময় এক নাও হতে পারে, ভিন্ন হতে পারে। এমন অবস্থায় যিনি কার্যকর্তা এবং তাহার ফলভোগী তাহার সম্পূর্ণ অধিকার আছে যে তিনি আত্মমতানুসারেই কার্য করেন। ঠিক আছে, তো এখানে লেখক বলছেন দেখো অনেক সময় কী হয়, আমাদের মত ভিন্ন হয়, আমাদের মতের মধ্যে মিল নাই, তো সেই সময় কি করতে হয়, যে ব্যক্তি অ্যাকচুয়ালি সেই কাজটা করবে, করার ফলস্বরূপে যেই ফলটাই হবে সেই ফলটা তো ওর ছাড়া অন্য কেউ ভোগ করবে না, তো সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটার ডিসিশন নেওয়ার অধিকারটা আছে, যেহেতু সেই একমাত্র আলটিমেট ফলভোগী হবে,
তো সেখানে তার ডিসিশন নেওয়ার অধিকারটা আছে, সেটা লেখক বলেছেন। নাও তো এই ক্ষেত্রে যেখানে তোমার মানে যে লোকটা ফল ভোগ করবে তার ডিসিশনকে বদলানোর অধিকার আমাদের নেই, ঠিক আছে, কিন্তু এই অধিকারটা একমাত্র আছে রাজার। ঠিক আছে, তো লাইনটা পরের লাইনটা কী পড়ছে বলেছে আমি পড়ে শুনে দিচ্ছি তোমাদেরকে। তো তাহার সম্পূর্ণ অধিকার আছে যিনি আত্ম অনুসারেই কার্য করেন এবং তাহার মতের বিপরীতে কার্য করাইতে রাজা ভিন্ন কেহ অধিকার নহেন। তার মানে বলছে যে তার মতের বিপরীতে তাকে কার্য করতে বাধা দেওয়ার লোক রাজা ছাড়া আর কেউ নয়। এখন রাজার কথা এখানে কোথার থেকে আসলো? তো রাজার যুক্তিটাও দেখে যায়, কি বলে, রাজাই কেবল অধিকারী এই জন্য যে তিনি সমাজের হিতাহিত বেত্তাস্বরূপ প্রতিষ্ঠিত হইয়াছেন, কেবল তাহারই সদসং বিবেচনা অভ্রান্ত বলিয়া তাহাকে আমাদিগের প্রবৃত্তি দমনের অধিকার দিয়াছি। যে অধিকার তাহাকে দিয়াছি সে অধিকার অনুসারে তিনি কার্য করতে কাহারও প্রতি অত্যাচার হয় না। তো দেখো এখানে কথাটা কি বলছে, এমন সিচুয়েশন আসে যখন দুজনের মধ্যে মত মিলে না, সেই ক্ষেত্রে নর্মালি আমরা কি করি, যে ব্যক্তির সেই কাজটা করার ফলস্বরূপে মানে ফল ভোগ করবে তারপরে কাজটা ছেড়ে দিই, বা তাকে আমরা তাকে আটকানোর অধিকার আমাদের তখন থাকে না, যেখানে আমাদের মত মিলে না আর যেই কাজটা করার ফলস্বরূপে তার ক্ষতি হবে সেখানে তাকে আটকানোর অধিকার আমাদের, মানে অধিকার বলতে গেলে মানে তার অধিকার বা তার ডিসিশনের এগেনস্টে তাকে বদলানোর অধিকারটা আমাদের থাকে না, কিন্তু সেই ডিসিশনের এগেনস্টে যাওয়ার অধিকার একমাত্র কার আছে? রাজার আছে। এই কাহিনীটা যখন লেখা হয়েছে তখন মানে একটা প্রসঙ্গ ধরে নিয়েছেন। তোমরা তো রাজার যুগের সময় তো জানোই, তো রাজাদেরকে কি বলে মানা হতো, যে রাজারা যা ডিসিশন নেয় প্রজার কল্যাণের জন্য ডিসিশন নেওয়া হয়, রাজধর্ম যেটা বলা হয়েছে। তো এখানে লেখক বলছে যে ব্যক্তিটা মানে নিজের কর্মের জন্য নিজে যদি ফলভোগী হয়, যদিও দেখছে যে তার খারাপ হচ্ছে, সেখানে আমাদের মতো সাধারণ ব্যক্তি তাকে আটকাতে পারে না, কিন্তু রাজা যদি চায় তাহাকে আটকাতে পারে। সেই অধিকারটা একমাত্র রাজাকে দেওয়া হয়েছে। বিকজ রাজাকে আমরা সমাজে কি বলে প্রতিষ্ঠিত করেছি, যে সে প্রজার কল্যাণ, ঠিক আছে, কল্যাণ করবে, বা হিতাহিত কোনটা ভালো নাকি কোনটা খারাপ সেটার বিচার করার যোগ্যতা বা অধিকার কাকে আমরা দিয়েছি? রাজাকে দিয়েছি। তো সেই হিসাবে রাজা কী করতে পারে, সেই ব্যক্তিটাকে তার কাজের থেকে বিরত রাখতে পারে, মানে তার ডিসিশন থেকে তার ডিসিশনের এগেনস্টে গিয়ে রাজা তাকে আটকাতে পারে, সে কথাটা এখানে বলা হয়েছে। কিন্তু দেখো এখানে আবার লেখক মেনশন করেছে রাজাকে আমরা অধিকার দিয়েছি, নো ডাউট, তা বলে রাজা যে আমাদেরকে সব সময় দমন করতে পারবে বা আমাদের ডিসিশনের এগেনস্টে যেতে পারবে, সেই সব সময় বিষয় মানে সকল বিষয়ে রাজারও অধিকার নেই, মানে সকল বিষয়ে আমাদেরকে দমন করার অধিকার রাজারও নেই। ঠিক আছে, তো লাইনটা এখানে কী বলছে দেখে নাও, এবং সকল সময়ে, ঠিক আছে, সে অধিকার অনুসারে তিনি কার্য করতে কাহারও প্রতি অত্যাচার হয় না, এবং সকল সময় এবং সকল বিষয়ে আমাদের প্রবৃত্তি দমন করিবার তাহারও অধিকার নাই। এখানে বলে দিয়েছে দেখো যে রাজারও আমাদের সকল ক্ষেত্রে, সকল ডিসিশনের ক্ষেত্রে বা সকল মনোভাবের ক্ষেত্রে বা সকল সিদ্ধান্তের ক্ষেত্রে তোমার মানে বিপরীতে কাজ করার অধিকার রাজারও নেই। ঠিক আছে, কোন ক্ষেত্রে নেই রাজার অধিকার সেটাও বলে দিই আমি। দেখো কি বলছে এখানে, যে কার্যে অন্যের অনিষ্ট ঘটিবে বিবেচনা করেন তৎপত্তি প্রবৃত্তির নিবারণে তাহার অধিকার। এখানে বলছে রাজাকে, দেখো এখানে পয়েন্ট রাজাকে না, লেখক বলছেন সাপোজ আমি একজন ব্যক্তি, আমি যদি কোনো একটা কাজ করি, ওই কাজটা করলে সমাজের অন্য লোকের ক্ষতি হচ্ছে, তো সেই কাজটাকে আটকানোর ক্ষেত্রে বা সেই পয়েন্টে রাজা আমাকে কী করতে পারে, আটকাতে পারে, সেই জায়গাটায় রাজার অধিকার আছে। কিন্তু যদি আমার কাজের জন্য রাজার কোনো ধরনের ক্ষতি বা রাজা বা প্রজার কোনো ধরনের ক্ষতি হচ্ছে না, সেই বিষয়ে রাজা কী করতে পারে না, আমাকে আটকাতে পারে না, সেই কথাটাই লেখক এখানে বলেছেন। তো এখানে লেখক স্টার মার্ক দিয়ে একটা পয়েন্ট দিয়ে দিয়েছেন। ঠিক আছে, স্টার মার্ক দিয়ে পয়েন্টটা লিখেছেন, তোমরা দেখতে পারো 100 পেজের নিচে আছে, স্টার মার্ক দিয়ে একটা পয়েন্ট লেখা আছে, দেখে নাও, 4টা লাইন মতন আছে। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখো, যদি রাজার এমন অধিকার আছে স্বীকৃতি করা যায়
তবে স্বীকার করিতে হয় যে যে আপনার চিকিৎসা করিবে না বা যে অল্প বয়সে বা বুড়ো বয়সে বিবাহ করিবে রাজা তাহার দ্বন্দ্ব করিতে অধিকারী। তার মানে তো দেখো নিচে যে 4 লাইনটা লিখে 4 লাইন যে আছে নিচের, এখানে অ্যাকচুয়ালি রাজার ক্ষমতার কথা বলা হয়েছে, ঠিক আছে, বা রাজার অধিকারের কথা বলা হয়েছে। দেখো এর উপরের লাইনটা বলেছে যে আমরা যে কোনো কাজের থেকে যদি কোনো লোকের ক্ষতি হয় তাহলে সেখানে রাজা কী করতে পারে, সেই লোকটাকে দমন করতে পারে। তো এখানে এটাই বলছে রাজার যদি এমন অধিকার আছে, দমন করার অধিকার আছে, স্বীকার করা যায়, তবে স্বীকার করতে হবে আমাদেরকে। যেই ব্যক্তি, এখন দেখো আমার থেকে আমার কাজের জন্য যদি অন্য কোনো লোকের ক্ষতি হয় কিন্তু আমি নিজেকে শুধরাতে চাই না, ঠিক আছে, আমি কাজ করছি আর সেই কাজের জন্য কী হচ্ছে, অন্য লোকের ক্ষতি হচ্ছে, বাট আমি আমাকে নিজেকে চেঞ্জ করব না, নিজের চিকিৎসা করব না, নিজেকে ঠিক করব না, কিংবা আমি অল্প বয়সে বিয়ে করি কিংবা বুড়ো বয়সে বিয়ে করি। দেখো আগের কালের কথা বলা হয়েছে কিন্তু এখানে, হ্যাঁ, আগের কালে ছোটো বয়সে বিয়ে হতো, কিংবা অনেক লোক ছিল কি বুড়ো বয়সে গিয়ে তোমার কচি কচি বাচ্চাদের বা কম বয়সের বাচ্চাদেরকে বিয়ে করতো। তো এখন সেই কম বয়সে বিয়ে করা কিংবা অল্প বহুত বয়সে গিয়ে বুড়ো বয়সে গিয়ে বিয়ে করে কচি মেয়েকে বিয়ে করা, এগুলো কি ঠিক কার্য ছিল? এগুলো তো নিশ্চয় ঠিক কার্য ছিল না, ঠিক আছে। তো সেটাই এখানে বলছে বুড়ো বয়সে বিবাহ করিবে রাজা তাহার দণ্ড করিতে অধিকারী। তো সেই ক্ষেত্রে রাজার অধিকার আছে সেই সকল লোকদেরকে দণ্ড দেওয়ার। আর রাজার যদি এ ধরনের অধিকার স্বীকার না করতে পারি আমরা, তাহলে আমাদেরকে তোমার চরক বন্ধ কিংবা সতীদাহ প্রথা বা চরক প্রথা বন্ধের আইনকে সমর্থন করার কোনো অধিকার থাকে না, যদি রাজার সেই অধিকারটাকে আমরা সামর্থ্য না মানে তোমরা গ্রহণ না করতে পারি, অ্যাকসেপ্ট, কী বলছি, রাজার সেই অধিকারটাকে যদি আমরা স্বীকার না করতে পারি। কেন কি এতটুকু তো অধিকার রাজাকে দিতে লাগবে। এখন যেটার থেকে তোমার সমাজের ক্ষতি হচ্ছে, বাট আমি নিজেকে পার্সোনালি শুধরাচ্ছি না, আমার কাজের জন্যই সমাজের ক্ষতি হচ্ছে, নিজেকে শুধরাচ্ছি না, তো সেই ক্ষেত্রে রাজাকে তো রাজার যে অধিকারটা আছে সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। রাজা আমাকে শাস্তি দিতে পারে সেই বিষয়ে। আর সেটা যদি তোমরা অ্যাকসেপ্ট না করতে পারো, তাহলে চরক বন্ধ মতো প্রথা, কুপ্রথা, সতীদাহ প্রথা মতন আইন যে বানানো হয়েছিল, তোমরা ভালো মতনই জানো, আমাদের যে সময়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিল বা সমসাময়িক বলতে পারো, তখনই মানে আমাদের সমাজে তোমার সতীদাহ প্রথা এগুলোর প্রচলন ছিল আগে, জানোই তো, এগুলো তো কুপ্রথা ছিল না। তো রাজার যদি সেই ভালো অধিকারটা যদি আমরা গ্রহণ না করতে পারি, তাহলে আমাদের অধিকার নেই যে আমরা সেই চরক প্রথা বা তোমার সতীদাহ প্রথা মতন কুপ্রথার এগেনস্টে গিয়ে আমরা দাঁড়াই, ঠিক আছে, সেটা এখানে বলেছে। তো এরপরে নেক্সট লাইন, এখন দেখো এর পরের লাইনটা যে বলছে, যাহাতে কেবল আমার নিজের অনিষ্ট তাহা হইতে বিরত হইবার পরামর্শ দিবার জন্য মনুষ্য মাত্রেই অধিকারী। রাজাও পরামর্শ দিতে পারেন এবং যে আমাকে ভালোবাসে সেও পারে, কিন্তু পরামর্শ ভিন্ন, আমাকে তদ্বিপরীত পথে বাধ্য করিতে কেউ অধিকারী নহেন। সমাজস্থ সকলেরই অধিকার আছে যে সে সকল কার্যেই পরের অনিষ্ট না করিয়া আপনা আপন প্রবৃত্তি মতো সম্পাদন করে। তো এখানে লেখক বলছে, এটা ইভেন লেখক বলার কথা না, আমরা অনেক সময় বলি মে চাহে এ করু মে চাহে ও করু মেরি মর্জি, আমরা অনেক সময় এগুলো কথা বলি, ঠিক আছে, আমার লাইফ আমার মর্জি, আমি যেভাবে থাকতে চাই। কিন্তু এখানে লেখক বলছে দেখো তোমার মর্জি, তুমি যেভাবে থাকতে চাও করতে চাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কিন্তু তোমার এই ইচ্ছা মতো বা তোমার মর্জি মতন মর্জি করলে যদি সমাজের লোকের ক্ষতি হয়, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করার যাবে না। বা এর আগের লাইনটা অ্যাকচুয়ালি বলতে কী চেয়েছে দেখো, এখন আমাদের থাকে না অনেক লোক যে আমাদের কী করে তোমাদের ভালো সাজেশন দেয়, পরামর্শদাতা অনেক বিষয়ে অনেক সময় আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। তো বলছে তো সেটা আমার ফ্রেন্ডই হোক বা যাই অন্য কেউ হোক, আমার ফ্যামিলি মেম্বার্স হোক, আমার মা বাবা হোক, যে হোক, যদি ওরা দেখছে যে কোনো কাজ আমি করলে সেটাতে আমার অনিষ্ট হবে, আমার খারাপ হবে, সেখানে আমাকে পরামর্শ দেওয়ার অধিকার তাদের আছে। সেখানে তারা আমাকে পরামর্শ দিতে পারে যে তুই এইসব কাজ করিস না, করলে তোরই ক্ষতি হবে, বারণ করতে পারে, ঠিক আছে। ইভেন রাজারও সেই বিষয়ে অধিকারটা দেওয়া হয়েছে, কিন্তু পরামর্শের এগেনস্টে বা পরামর্শের থেকে বেশি কাজ ওরা আমাকে করতে পারে না।
ওরা আমাকে জোর জবরদস্তি সেই কাজটা না করতে বাধ্য করতে পারে না, সেই বিষয়ে অধিকার কাউকে দেওয়া হয়নি। তোমাদেরকে শুধু পরামর্শের অধিকার দেওয়া হয়েছে যে আমার কোনো কাজ থেকে যদি ক্ষতি হচ্ছে আমার নিজের, সাজেস্ট, ইউ ক্যান সাজেস্ট মি, বাট জোর জবরদস্তি আমাকে আমার কাজ থেকে বিরত রাখার বা আমাকে বাধা দেওয়ার অধিকার কারো নেই, সেই কথাটা এখানে লেখক বলেছে। যদি দেখছো যে তোমার আপনজনের কোনো ব্যক্তির কোনো কিছু খারাপ হচ্ছে, তুমি তাকে আটকাতে পারো পরামর্শ দিয়ে, কিন্তু জোর জবরদস্তি ফোর্সফুলি তাকে আটকানোর অধিকার তোমারও নেই, সেই কথাটাই লেখক এখানে বলেছে। আবার কি বলছে দেখো, মানে সমাজের সকল ব্যক্তিরই, আমরা যে মানব অধিকার কথা বলি না, সমাজের সকল ব্যক্তিকেও অধিকার দেওয়া হয়েছে যে তুমি কোনো একটা কাজ করছো, যেই কাজ থেকে সমাজের অন্য লোকের ক্ষতি হচ্ছে না, সেই কাজে তোমাকে কেউ আটকাবে না, সেই কাজ তুমি আরামসে করতে পারো। কিন্তু যখনই কোনো একটা কাজ করবে যেই কাজটার জন্য সমাজের ক্ষতি হবে, সেই কাজের প্রতি তোমাকে আটকানো জরুরি, এবং সেখানে আটকানোর অধিকার সবারই আছে। কিন্তু কারো যদি ক্ষতি না হয় আমার কাছ থেকে, তাহলে তুমি আমাকে আটকাতে পারবে না। ঠিক আছে, এর পরের পয়েন্টটা দেখো। তো নেক্সট লাইনটাতে লেখক বলছে, পরের অনিষ্ট ঘটিলেই ইহা স্বেচ্ছাচারিতা। তো কোনো একটা কাজ যদি করো, যে কাজের জন্য তোমার অন্য লোকের ক্ষতি হচ্ছে, তাহলে ওটা কী হবে? উচ্ছৃঙ্খলতা হবে। কিন্তু পরের অনিষ্ট না ঘটিলেই ইহা সানুবর্তিতা। তো সানুবর্তিতার অর্থ হলো কি? তোমার ইচ্ছা অনুসারে চলা, তার মানে নিজের ইচ্ছা অনুসারে চলা। তবে এখানে বলছে যদি তুমি কোনো কাজ করছো, যেই কাজ করার ফলস্বরূপে লোকের যদি ক্ষতি হচ্ছে, তাহলে তোমার কী হবে? ওটা উচ্ছৃঙ্খলতা হবে, দ্যাট ইজ তোমার স্বেচ্ছাচারিতা। আর যদি সেই কাজের প্রতি, তোমার কাজের জন্য যদি কারো ক্ষতি না হয়, তাহলে সেটা তোমার ইচ্ছা অনুসারেই কাজ করা, ঠিক আছে, নিজের ইচ্ছা অনুসারে। যে এই সানুবর্তিতার মানে তোমার সেই ইচ্ছা অনুসারে কাজ করা, যেটা অন্য কোনো লোকের ক্ষতি করছে না, যে এই সানুবর্তিতার বিঘ্ন করে, যে পরের অনিষ্ট না ঘটিবার স্থানেও আমার মতের বিরুদ্ধে আপন মত প্রবল করিয়া তদানুসারে কার্য করায়, সেই অত্যাচারী। রাজা ও সমাজ ও প্রণয়ী এই তিনজনে এরূপ অত্যাচার করিয়া থাকেন। তো এখন দেখো এখানে কি বলছি লেখক, খারাপ হলে আমার কাছ থেকে কারো, এটা হবে স্বেচ্ছাচারিতা, উচ্ছৃঙ্খলতা। আর যদি আমার কাছ থেকে খারাপ কারো না হয়, সেটা হলো সানুবর্তিতা। আর আমার এই সানুবর্তিতা মানে আমার যে কাজ থেকে অন্য কারো লোকের ক্ষতি হচ্ছে না, সেই কাজকে যদি কেউ আটকানোর চেষ্টা করে, তখনই সেটা হয় অত্যাচারের রূপ। ঠিক আছে, তখনই সেটা কী হয়? অত্যাচারের রূপ ধারণ করে। তো এই সানুবর্তিতার বিঘ্ন করে, যে পরের অনিষ্ট না ঘটিবার স্থানেও আমার মতের বিরুদ্ধে, মানে আমার কাজ থেকে কারো ক্ষতি হচ্ছে না, বাট আমার কাজের বিরুদ্ধে কি করছে? তাদের মতটাকে প্রবল করে তারা দাবি করছে আমাকে তাদের মতে কাজ করতে, তো তারা হলো অত্যাচারী। আর এই ধরনের অত্যাচার সমাজের লোকেরাও করে, ইভেন রাজাও করে, এবং যে আমাদের প্রণয়ী আছে, প্রণয়ী মানে ভালোবাসার পাত্র, তারাও এই ধরনের কাজ করে, অনেক সময় করে। যেটাতে অনেক সময় আমি কোনো ভালো কাজ করছি, যেটাতে লোকের ক্ষতি হচ্ছে না, ঠিক আছে, ক্ষতি হচ্ছে না, বাট স্টিল ওরা আমাকে কাজটা করতে দিচ্ছে না। ঠিক আছে, যদি এখন আমি সাপোজ ধরে নাও এক্সাম্পল, আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, যাদের সব স্টুডেন্টদের যাদের সঙ্গে আমি টাচে নেই, বা যাদের নিডফুল স্টুডেন্ট, যাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি, এটা আমি বানাচ্ছি তোমাদেরকে হেল্প করার উদ্দেশ্যে। ঠিক আছে, এখন আমার এই কাজটার থেকে তো কারো তো ক্ষতি হচ্ছে না, কিন্তু অনেক সময় অনেক লোক আছে, বা আমারই রিলেটেড লোক আছে, ওরাই বলতে পারে তুই এইসব ভিডিও বানিয়ে কী করছিস, কী হবে, বেকার এইসব ভিডিও। তো ওরা ওখানে আমাকে বাধা দিচ্ছে না। আর ওরা কেন আমাকে এই সাজেশনটা দিতে পারছে? বিকজ তারা হলো আমার ভালোবাসার পাত্র, বিকজ তাদের আমার উপরে কিছু অধিকার আছে, বিকজ আমি যেহেতু তাদেরকে ভালোবাসি, তার জন্য সেই ভালোবাসার সূত্রে তারা আমাকে বলে এইসব কাজ করে কী লাভ হবে, তোর কোনো কিছু লাভ হবে নাকি, বরঞ্চ তোর টাইম ওয়েস্ট হবে। তো এমন একটা যে এক্সাম্পল দিলাম, তো এমন ক্ষেত্রে যদি কেউ আমাকে বাধা দেয়, তো সে হবে অ্যাকচুয়ালি অত্যাচারী। যে ব্যক্তিটা আমাকে বাধা দিচ্ছে আমার ভালো কাজ করতে, সে হলো অত্যাচারী, সেটাই এখানে বলেছে। নেক্সট প্যারাগ্রাফ যেটা আছে বলেছে, রাজার অত্যাচার নিবারণের উপায় বহুকাল উদ্ভূত হইয়াছে।
সমাজের এই অত্যাচার নিবারণের জন্য অন্য কোনো না কোনো পূর্ব পণ্ডিত ধৃতস্থা হইয়াছে এবং তদিশয়ে জন স্টুয়ার্ট মিলের যত্ন ও বিচার দক্ষতা তাহার মাহাত্ম্যের পরিচয় দেবে। কিন্তু ভালোবাসার অত্যাচার নিবারণের জন্য যে কেহ কখনো যত্নশীল হইয়াছেন এমত আমাদিগও স্মরণ হয় না। তো দেখো, চ্যাপ্টারের নাম ভালোবাসা অত্যাচার, ঠিক আছে? তো এখানে লেখক রাজার অত্যাচারের কথা বলেছেন, সমাজের অত্যাচারের কথা বলেছেন। তো রাজার অত্যাচারকে নিবারণ করার উপায় অনেকভাবে অনেক লোক বের করেছেন, ঠিক আছে? যেমন দেখো, এক্সাম্পল বলি, রাজার যখন অত্যাচার বাড়ে তখন আমরা কী করতে পারি? তাকে রাজ্যচ্যুত করতে পারি, তাকে সিংহাসনচ্যুত করতে পারি, সিংহাসন থেকে বের করে দিতে পারি, নামিয়ে দিতে পারি, বা রাজার থেকে তাকে আমরা পরিহার করতে পারি। তো বিভিন্ন ধরনের উপায় বের করা হয়েছে। তার মধ্যে এক্সাম্পল দিয়েছে জন স্টুয়ার্ট মিলের, ঠিক আছে, বিচার দক্ষতার কথা। তিনি ছিলেন একজন দার্শনিক, ঠিক আছে? তিনি ছিলেন একজন দার্শনিক, তোমার ফরাসি দার্শনিক ছিলেন। তো তিনি একটা বুক লিখেছিলেন, দ্যাট ইজ প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি। এবং ঠিক আছে, সেখানে তোমার অনেক কিছু বিষয় যে রাজার যে অত্যাচার থাকলে রাজাকে কীভাবে দমন করতে লাগবে, সেই অত্যাচারটাকে, রাজার অত্যাচারকে, সেই বিষয়ে অনেক কিছু লেখা আছে। কিন্তু রাজার অত্যাচারের বিষয়ে তো সবাই লিখেছে। অনেক সময় অনেক লোক, অনেক পণ্ডিত আসছে, অনেক সাধনা করেছেন, অনেক স্টাডি করে রাজার সে অত্যাচারকে কমানোর বা শেষ করার উপায় বের করেছেন। কিন্তু টিল নাও, এখন পর্যন্ত এই ভালোবাসার অত্যাচারটাকে নিবারণ করার জন্য কোনো ব্যক্তি, কোনো পণ্ডিত, কোনো ধরনের দার্শনিক কোন ধরনের উপায় বের করতে পারেনি। সেটাই এখানে লেখক বলেছে, ঠিক আছে? তো কবিগণ সর্বতত্ত্বদর্শী এবং অনন্ত জ্ঞানবিশিষ্ট, তাহাদের কাছে কিছুই বাদ পড়ে না। তো এখানে কবিদের কথা বলছেন লেখক। দেখো, কবির যারা থাকে তাদের চোখে কিন্তু সকল কিছুই পড়ে, তারা সর্বজ্ঞানী বলতে পারো বা সর্বতত্ত্বদর্শী, তাদের অনেক জ্ঞান আছে, অনেক আইডিয়া আছে। তো তাদের চোখে যা যা পড়ে তারা সব কিছু বিষয়েই বলে। ইভেন তাদের কবিতার মধ্যে অনেক কিছু তারা লেখে, মেনশনও করে, ঠিক আছে? তো তারা যেটা সমাজে চলছে, দেখছে সমাজে কোনো কাজের থেকে খারাপ হচ্ছে, সেই বিষয়ে ওরা তাদের কবিতার মাধ্যমে তুলে ধরেন, লেখেন। তো তারই একটা এক্সাম্পল লেখক এখানে দিয়েছে, ঠিক আছে? তো কৈকেয়ীর অত্যাচারে দশরথকৃত রামের নির্বাসনে, দাতাসত্য যুধিষ্ঠির কর্তৃক ভাতৃগণের নির্বাসনে এবং অন্যান্য শত শত স্থানে কবিগণ এই মহতী নীতি প্রতিপাদিত্য করিয়াছেন। তো এখানে লেখক বলছেন, দেখো, যে কবিরা হলো সর্বতত্ত্বদর্শী, তাদের চোখের থেকে কিছু বাদ পড়ে না, তারা সব কিছু নজরে রাখেন এবং তারা লিখেছেনও কাদের অন্যায় অত্যাচারের বিষয়ে। তোমাদের মনে আছে রামায়ণ মহাভারত, ঠিক আছে? তো এখানে রামায়ণ মহাভারতের দুটি ক্যারেক্টার, কয়েকটি ক্যারেক্টারের কথা বলা হয়েছে এবং তাদের মাধ্যমে লেখক উদাহরণ দিচ্ছে। কৈকেয়ী কে ছিল? রামের সৎমা ছিল, ঠিক আছে? আর তোমাদের মনে আছে কৈকেয়ী রামের সৎমা হলে দশরথের স্ত্রী ছিল। তো কৈকেয়ী কী করেছিল? দুটো বর চেয়েছিল, নিশ্চয়ই জানো, বা দুটো তোমার কি বলতে গেলে ওটা কথা নিয়েছিল দশরথ থেকে, যে ভরত কী হবে, তোমার অযোধ্যার রাজা হবে এবং রামচন্দ্রকে 14 বছর জন্য কী হবে, তোমার বনবাসে পাঠাতে হবে, ঠিক আছে? তো সেটা দশরথ অ্যাকসেপ্ট করেছিল, ক্লিয়ার? দেন যুধিষ্ঠির কী করেছিল মনে আছে? যুধিষ্ঠিরকে তার 4 ভাই তাকে বারণ করেছিল যে তোমরা সেই যে যা দেখো, যুধিষ্ঠিরই অ্যাকচুয়ালি লাস্টে মেন ভুলটা করেছিল বলতে গেলে। ওই তোমার জুয়া খেলতে বসেছিল, ঠিক আছে, পাশা খেলতে বসেছিল, আর তারপরে ওকে আটকানোর চেষ্টা করলেও ওকে আটকাতে কেউ পারলো না, বিকজ সে কী ছিল, তাদের আদরের ভালোবাসার দাদা ছিল। ইভেন কৈকেয়ী কে ছিল? কৈকেয়ীকে দশরথ ভালোবাসতেন, তাই না? আর তার জন্য যখন দশরথ কৈকেয়ীকে কথা দিল, তিনি তার কথাটাকে আর ভাঙলেন না। তিনি জানতেন যে কাজটা তিনি করছেন সেটা ভুল হওয়ার সত্ত্বেও তিনি রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠালেন। এবং যুধিষ্ঠির সেও জানতো যে কাজটা ও করছে, যে জুয়াটা খেলছে সেটা ভুল, কিন্তু সে জুয়াটা খেললো কেন?
বিকজ তার ভাইরা তাকে ভালোবাসতো আর দশরথ তাকে ভালোবাসতো, সেই ভালোবাসার আড়ালে তারা এই অত্যাচারটা করলো। তার জন্যই লেখক এখানে বলেছে ভালোবাসার অত্যাচার। পয়েন্টটা পড়তে থাকো, ধীরে ধীরে বুঝবে আরও, আমি পড়ছি। নেক্সট তোমার, তো এখানে দুটো এক্সাম্পল দিয়েছেন। তো এইসব বিষয়ে অনেক ক্ষেত্রে তোমার লেখা হয়েছে, কবিরা লিখেছেন এইসব প্রসঙ্গ বিষয়ে, কিন্তু কবিরা নীতিবেত্তা নহেন। নীতিবেত্তারা এ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ করেন নাই। দেখো, কবিরা বিষয়টাকে তুলে ধরেছেন, তো কবিরা শুধু তুলে ধরতে পারেন সেই বিষয়টাকে, কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করবে কি না সেটার ডিসিশনটা কার? সেটা হয় পাঠকের। পাঠকেরা যেটা পড়ার পরে ভালো বোঝে সেটাই তো তারা ডিসিশন নেয়। তো নীতিটাকে যে তোমার সেই ভালোবাসার অত্যাচারটাকে যে আটকাবে, সেই নীতি কবিরা ফিক্স করে নাই। সেই নীতি ফিক্স করার দায়িত্ব বলে পাঠকের, কিংবা অন্য কোনো ব্যক্তি যারা এত ধরনের নীতি বানিয়েছে তারা যে সেই অত্যাচারটাকে আটকাবে তার জন্য কোনো ধরনের তোমার ব্যবস্থা তারা গ্রহণ করেননি। তো এখানে সেটাই বলা হয়েছে। দেন আবার বলছি কি, যিনি লৈকিক ব্যাপারে সকল মনোভিনিবেশপূর্বক পর্যবেক্ষণ করিবেন তিনি এই তত্ত্বের সমালোচনা যে বিশেষ প্রয়োজনীয় তদ্বিষয়ে নিঃসংশয় হইবেন। দেখো, তো বলছে যারা মানে এইসব বিষয় নিয়ে ডিসকাশন করে, তারা যদি এগুলো ভালো মতন বিচার বিবেচনা করে, তো তারাও বলবেন কি যে এই বিষয়ে অ্যাকচুয়ালি কিছু নীতি বানানো প্রয়োজন। ঠিক আছে, কোনো প্রয়োজন, কেননা এই অত্যাচারে প্রবৃত্ত অত্যাচারী অনেক। কেন এই অত্যাচারের এগেনস্টে নীতি বানানো জরুরি সেইটা লেখক বলছেন, বিকজ এই অত্যাচারের দ্বারা প্রবৃত্ত বা এই অত্যাচারে প্রবৃত্ত অনেক অত্যাচারী ব্যক্তি রয়েছেন। লাখ লাখ করোড় করোড় ব্যক্তি আছে যারা সেই ভালোবাসার অত্যাচার রোজ করছে কারো না কারো উপর বা কারো না কারোর সাথে। তখন এই লেখক আবার কিছু উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করছে। পিতা মাতা ভগ্নী পুত্র কন্যা ভাজ্যা স্বামী আত্মীয় কুটুম্ব সুহৃদ ভৃত্য যে ভালোবাসে সে একটু অত্যাচার করে এবং অনিষ্ট করে। তো এখানে বলছে আমাদের মধ্যে আমাদের হিন্দু সমাজে বা আমাদের হিন্দু কি যে কোনো সমাজে বলে যত ধরনের রিলেশনশিপ আছে, সেখানে ভাই হোক, মা হোক, দাদা হোক, বোন হোক, কাকি হোক, চাচি হোক, যা আছে, ঠিক আছে, যারা আমাদেরকে ভালোবাসে তারা একটু হলেও আমাদের কি করে, আমাদের উপর অত্যাচার করে, বিকজ তাদের ভালোবাসার মাধ্যমে তারা অত্যাচারটা করে। আর এটার রিজন কি? ইমোশনাল অত্যাচার। তোমরা নিজেই এক্সপিরিয়েন্স করেছো নিশ্চয়ই ঘরে। ইমোশনাল অত্যাচার যেটা আছে, অনেক সময় তোমরা ফিল করো, আমাদের মাঝে মাঝে বলে তুই এটা করবি না, আমি বহুত খারাপ পেয়েছি, তুই যেটা না করিস আমি বহুত খারাপ পাবো। ওই যে ইমোশনাল অত্যাচার, ওটা কি অ্যাকচুয়ালি? ইমোশনাল অত্যাচারটা কি? ভালোবাসার অত্যাচার ভাই। যদি না করি আমি তোর উপরে খারাপ করেছি, রাগ পেয়েছি, তোর সঙ্গে কথা বলবো না, হ্যান করবো না, ত্যান করবো না, তুই আমার সঙ্গে কথা বলবি না। আর যদি বর্তমান জেনারেশনের কথা বলা হয়, কথা না মানলে ব্লক করে দেবে, কথা না মানলে ব্লক, আর কিছু না, ঠিক আছে, যেটা বর্তমান জেনারেশনে হয়। তো এক্সাম্পল দিলাম জাস্ট, অত সিরিয়াস কিছু না, সব কিছু লাইটলি নিতে লাগে, সিরিয়াস নিলে নিজেরই কষ্ট। যাই হোক, নেক্সট আরেকটা এক্সাম্পল দিয়েছে, তুমি সুলক্ষণান্বিতা এক মিনিট, নেক্সট এক্সাম্পলটা যেটা দিয়েছে লেখক, দেখো পড়ে নাও, বুঝে নেবে। তুমি সুলক্ষণান্বিতা সদ্যোজ সজা সচ্চরিত্রা কন্যা দেখিয়া তাহার পানি গ্রহণ করিবে বাসনা করিয়াছ। ঠিক আছে, এমন সময়ে তোমার পিতা আসিয়া বলিলেন অমুক বিষয়াপন্ন লোক তাহার কন্যের সঙ্গে তোমার বিবাহ দিবে। ঠিক আছে, তুমি যদি বয়প্রাপ্ত হইয়া থাকো তবে তুমি এ বিষয়ে পিতার আজ্ঞা পালনে বাধ্য নহ, কিন্তু পিতৃপ্রেমে বশীভূত হইয়া সেই কালকূটরূপিণী ধনীকন্যা বিবাহ করিতে হইল। তো এখানে দেখো কি বলছে লেখক। ঠিক আছে, এখন সাপোজ আমি কোনো একজন লোককে ভালোবাসি, কোনো একজন মহিলাকে ভালোবাসি, ধরলাম এক্সাম্পল, তার অনেক গুণ দেখলাম, তার যে চরিত্র, ঠিক আছে, মানে তোমার চরিত্র গুণ দেখে আমার খুবই ভালো লাগলো।
এবং আমি মনে মনে সিদ্ধান্ত করেছি যে আমি তাকেই বিবাহ করব, অন্য কাউকে বিবাহ করব না। এটা এখনের কথা বলছি না, একটা এক্সাম্পল, যেহেতু যে সময় লেখা হয়েছে আমি বলছি, ঠিক আছে? সেই সময়ের কথা বলছি, এখনও মাঝে মাঝে পরিলক্ষিত হয়, ঠিক আছে? তা আমি কোনো মেয়েকে দেখলাম, যাকে দেখে আমার পছন্দ হলো, ভালো লাগলো, তো আমি তাকে বিয়ে করতে চাই। কিন্তু তখনই সেই সময়ই আমার পিতা এসে বলল, ঠিক আছে, যে তোমাকে অমুক ঘরের বর হতে হবে, জামাই হতে হবে। তো মানে একজন ধনী ঘরের কন্যা জন্য আমার বাবা আমার জন্য একটা রিলেশনশিপ দেখেছে, রিশতা দেখেছে। তো এখন দেখো, যদি আমার যদি বয় প্রাপ্ত মানে কি, আমি যদি তোমার 18+ হই, ঠিক আছে, যদি আমি তোমার সে লিগেল এজ আমার আছে, তাহলে সেখানে আমার অধিকার আছে আমি বিয়ে করব, কাকে বিয়ে করব কি না সেটা আমি না বা হ্যাঁ বা বলতে পারি বাবাকে, যে আমি আমার নিজের ইচ্ছা মতো বিয়ে করব কি অন্য তার ইচ্ছা মতো। সেখানে বাবাকে না করার অধিকার আমার আছে যদি আমার বয় প্রাপ্ত হয়েছে, মানে আমি লিগেল এজ টাচ করেছি। কিন্তু কিন্তু যদি এখানে আমি আমার বাবাকে খুবই ভালোবাসি, বাবার মতের এগেনস্টে আমি কখনো যাই না, ঠিক আছে, বাবা যা বলে আমি তাই কথা শুনি, সেই ক্ষেত্রে বাবার প্রেমের জন্য, বাবার ভালোবাসার জন্য আমি কি করব, আমার যে মেয়েটাকে ভালো লেগেছিল আমি তাকে রিজেক্ট করলাম বা তাকে আমি অ্যাকসেপ্টই করলাম না। বাবার কথা মতে আমি কি করলাম, সেই ধনী ঘরের মেয়েটাকেই বিয়ে করলাম। লাগে মেয়েটা ভালো হোক ইয়া খারাপ হোক সেটা যায় আসে না, বাট আমাকে ধনী ঘরের মেয়েরই বিয়ে করতে হবে। এখানে রিজন আছে একটা, এখানে দেখো, এখানে লেখক এই লাইনটা ধরেছেন কেন, দেখো আগের কালে কি, বর্তমানেও অনেক জায়গায় দহেজের প্রথা আছে, দাওরি সিস্টেম জানে, যে ধনী ঘরের মেয়েকে বিয়ে করলে অ্যাটলিস্ট তুমি দহেজে অনেক টাকা সম্পত্তি পাবে, পয়সা পাবে, ঠিক আছে? তাই এখানে লেখক কথাটা তুলে ধরেছেন, দেখো সমাজের কথাই কিন্তু আছে কেন, যে ধনী ঘরের মেয়েকে যদি বিয়ে করো তাহলে তুমি কী পাবে, অনেক দহেজ পাবে, টাকা পয়সা পাবে, সম্পত্তি পাবে, সোনাগোনা পাবে। কিন্তু গরিব ঘরের মেয়েটাকে বিয়ে করলে তো কিছুই পাবে না, গরিব ঘরের মেয়েকে বিয়ে করলে ঠেঙ্গে পাবে। তো সেটাই এখানে কবি বলেছে, কথাটা বুঝছিলে কি বললাম? তার মানে গরিব ঘরের মেয়ে তোমার সুন্দর হলেও, ভালো হলেও, তার কাছে, তার বাবার কাছে তোমাকে দেওয়ার জন্য টাকা পয়সা নেই, তাই তোমার বাবা যেটা বলছে সেটাই তোমাকে মানতে হবে, ধনী ঘরের কন্যাকে বিয়ে করতে হবে, যাতে তুমি দহেজে দাওরি সিস্টেম হিসাবে তুমি অনেক কিছু পাও। তো এটা এখানে একটা এক্সাম্পল দিয়েছে। তার মানে এটাই দেখো, ছেলেটা মেয়েটাকে ভালোবাসে, একটা মেয়েকে ভালোবাসে, তার গুণ দেখে পছন্দ করেছে তাকে, এখন তাকে বিয়েও করতে চায়, পানি গ্রহণ করা মানে বিয়ে করতে চায়। কিন্তু তখনই তার বাবা এসে তাকে বললো যে তোমাকে অমুক ঘরের থেকে তোমার জন্য সম্বন্ধ এসেছে এবং তোমাকে তাকে বিয়ে করতে হবে। যদি এখানে ছেলেটা যদি লিগ্যাল এজ ক্রস করেছে, তো ছেলেটা না বলতে পারে, তার বাবাকে অধিকার আছে। কিন্তু একটা কোয়েশ্চেন, যদিও ছেলেটা লিগ্যাল এজ ক্রস করেছে, কিন্তু ছেলেটা যদি তার বাবাকে খুবই ভালোবাসে আর সবসময় তার বাবার কথা উঠে বসে চলে, তখন ছেলেটা কী করবে, তার বাবার মত অনুসারেই সে চলবে। তো এখানেও কি হলো, ভালোবাসার অত্যাচার ঢুকে আছে। তো সেটাই একটা এক্সাম্পলের মাধ্যমে লেখক বোঝালেন। নেক্সট, তো দেখো এটা তো দুটো এক্সাম্পল দিলাম, এর পরের এক্সাম্পলটা শুনলে তোমরা রাগ করবে না কেউ, বাট এক্সাম্পলটা অল্প চুপতে পারে, বাট এটা একটা রিয়েলিটি, সত্যি কথা বলছি, দিস ইজ এ রিয়েলিটি। দেখো সাপোজ এক্সাম্পল, আমি কোনো গরিব ঘরে জন্মগ্রহণ করেছি, ঠিক আছে, আমার টাকা পয়সা অত নেই, আমার দরিদ্র পরিবার ঘর থেকে আমি বিলং করি। তো আমি এখন দেখো চিরকাল কষ্ট ভোগ করেছি, ভোগ করার পরে এখন আমি চাই কি আমার সিচুয়েশান থেকে আমি বের হতে চাই। তার জন্য আমার বাইরে কোনো ভালো জব লাগলো, কোনো ভালো পজিশনে আমার জব লাগলো, যেখানে টাকা পয়সা সব কিছুই পাবো আমি। তো আমি ডিসিশন নিলাম আমি বাইরে গিয়ে জব করব, ঠিক আছে, বাইরে গিয়ে জব করব। কিন্তু তখনই আমার মা আসলো মানে কেঁদে কেটে একেবারে হাহাকার, যে আমার সোনা মোনা, তুই বাইরে যাস না, তুই জব করিস না, তুই লাগে এখানেই থাক, ঠিক আছে, আমরা দুবেলা দুমুঠি যা খাই সেটাতে আমরা খুশি থাকবো, তোকে অত টাকা পয়সা অর্জন করতে হবে না, ঠিক আছে। তো এই কান্দাকুটে বলে এখন মা বারণ করলো, কান্দাকুটি করলো, ঠিক আছে। তো মার কথা শুনে, মার ভালোবাসার কথা ভেবে এখন আমি ডিসিশন নিলাম কি, যে না থাক, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো, এখানেই কাজ করবো। তো এই জিনিসটা কি ঠিক? অ্যাকচুয়ালি নিশ্চয়ই ঠিক না। বিকজ মা আজকে আমাকে কেঁদে কুটে যদি আমাকে মানা করে দেয়, বারণ করে দেয়, ঠিক আছে, তো আমার অবস্থাটা কি পরিবর্তন হবে?
নিশ্চয়ই হচ্ছে না, বিকজ আমার উপায় একটা ছিল, যেটা বাইরে গিয়ে যদি আমি কাজ কাম করতাম আমার নিশ্চয়ই ভালো একটা অর্থোপার্জন হতো। এখন সেই মার ভালোবাসার জন্য আমি যদি বাইরে না যাই আমার অবস্থার পরিবর্তন হবে না। আমি চিরকাল ধরে যেমন দরিদ্র ছিলাম তেমনই দরিদ্র হয়ে থাকবো। তো এটাও কি অ্যাকচুয়ালি এটাও হলো মার ভালোবাসার অত্যাচার। তো এখানে মার ভালোবাসাটাকেও লেখক অত্যাচার বলেছেন, ঠিক আছে। অফকোর্স অ্যাকচুয়ালি যেটা তোমাকে তোমার ভালো করছে না, এখানে লেখক কিন্তু আগেই বলেছে যেই কাজ থেকে তোমার ভালো হবে কিংবা অন্যেরও ভালো হবে সেই কাজে যদি তোমাকে কেউ বাধা দেয় সেই হয় অত্যাচারী। তো এখন যদি আমি বাইরে যাই নিশ্চয়ই আমি কিছু বেশি পয়সা অর্জন করলে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, মাও তো আমার ফ্যামিলি মেম্বারে হয়, মারও যদি কিছু ডিমান্ড থাকে, কিছু চাহিদা থাকে বা কিছু, আমি যদি টাকা ভালো অর্জন করি নিশ্চয়ই আমি মাকেও ভালো মতন দেখতে পারবো। কিন্তু আমার সেই ভালোবাসার কাজে মা যেহেতু আমাকে মা আমাকে যেহেতু দূরে পাঠাতে পারবে না, তার জন্য মা কেঁদে কুটে আমাকে কী করলো, বারণ করলো দূরে যেতে। আর আমিও মার ভালোবাসার চক্করে মাকে কাঁদতে দেখে আমিও করলাম কি আমি যাবোই না কোনো জায়গায় জব করতে। তো ওখানেই আমার কী হলো, গ্রোথ সেখানেই স্টপ হলো। তো সেটাও এক ধরনের অত্যাচার বলে লেখক উল্লেখ করেছেন এই পাঠে। নেক্সট কি আছে দেখি। নেক্সট আছে তোমার দেখো, অনেক সময় দেখো আমি লাইনটা পড়ছিলাম, ডাইরেক্ট তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এই কথাটা অনেক সময় হয়, তোমরাও অনেক সময় ফিল করো, তোমাদের ঘরে যদি সিবলিংস থাকে বা তোমাদের ভাই বোন থাকে যদি এক্সট্রা, আর তোমাদের ফ্যামিলির মধ্যে যদি কোনো ভাই বোন ভালো করে ফেললো আর ঠিক আছে আর তোমাদের মধ্যে কেউ করতে পারলো না, তখন আমরা অনেক গালি খাই। কিন্তু দেখ তোর দাদাকে দেখ, তোর বোনকে দেখ, তোর ভাইকে দেখ, তোর দিদিকে দেখ, ওরা এত তারিখ কী করেছে তুই করতে পারিস নাই, ঠিক আছে। এই কথাটা আমরা অনেক শুনেছি, তাই না? তো আমরা তখন কি ভাবি যে ও বেশি টাকা কামাচ্ছে, ভালো কাজ করছে, ঠিক আছে, ওর ভালো কাজ করার জন্য আজকে আমাদেরকে গালি খেতে হচ্ছে, ঠিক আছে। তখন আমরা কি করব, তাকেও সেই ভালো কাজটা করার থেকে আমরা কি করব, আটকাতে চেষ্টা করব, বাধা দিব, তখন ইমোশনাল ব্ল্যাকমেল করব যে দাদা ভাই দিদি বোন এগুলো করিস না। তার মানে কি, তোর যদি উন্নতি হয় আমরাও গালি খাবো, বিকজ আমরা তো সেই কাজটা করতে পারছি না। তো এখানে কথাটা বলেছে এভাবে দেখো, কীর্তি সহোদরের উপার্জিত অর্থ অকর্মা অপদার্থ সহোদর নষ্ট করে, এটি নিতান্তই ভালোবাসার অত্যাচার। এটা একটা পয়েন্ট দিলাম, কিন্তু আর একটা দেখো আমি বলছি, আমাদের ফ্যামিলির মধ্যে কি হয়, যে ভালোভাবে অর্জন করে টাকা পয়সা, যদি আমার দাদা অর্জন করলো বা ভাই অর্জন করলো বা দিদি অর্জন করলো, ও টাকা পয়সা অর্জন করছে আর সেই টাকাটাকেই আমাদের ভাই বা দাদা বা বোন যে একদম অকর্মণ্য নিষ্কর্মা ব্যক্তি, সে সেটাকে কী করছে, ওয়েস্ট করছে, উড়াচ্ছে। তো এই জিনিসটা কি ঠিক? আমি কষ্ট করছি, মেহনত করছি, টাকা অর্জন করছি, আর সেই টাকাটাই নিয়ে আমার ভাই বোনরা কি করছে, ওয়েস্ট করছে। দিন রাত কষ্ট করে আমি আমার ঘাম পাসিনা এক করছি, আর সেখানে ভাই বোন ওরা নিয়ে টাকাটাকে ওয়েস্ট করছে। তারা এই ওয়েস্টটা কেন করতে পারছে? বিকজ আমি তাদেরকে ভালোবাসি ভাই, ভালোবাসি বলেই তারা আমার টাকাটাকে নিয়ে আজকে কী করতে পারছে, ওয়েস্ট করতে পারছে। তো এটাও তো কি একটা ভালোবাসার অত্যাচার। আমি যদি ভালো না বাসতাম নিশ্চয়ই আমি আমার ভাই বোনদেরকে টাকা ওয়েস্ট করার জন্য দিতাম না। তো পয়েন্টটা এখানে লেখক বলেছে সেটা, ঠিক আছে। আর যেটা আমাদের হিন্দু সমাজে, মানে যেটা আমি বললাম, হিন্দু সমাজে প্রত্যেক ঘরে দেখা যায় যে হলো ভালো কাজ করে তাদের থেকে ভাই বোন যারা আছে নিষ্কর্মা, বা আজকাল তো বেশি দেখা যায়, বলতে গেলে আমাদের সমাজটা ধীরে ধীরে বহুত চেঞ্জ হচ্ছে, ডেভেলপ হচ্ছে। তো নিষ্কর্মা ভাই বোনরা তাদের দাদা দিদি বোন ভাই বা মা বাবা যা আছে তাদের কষ্টের টাকাগুলোকে বেকার উড়োচ্ছে। আর তারা উড়াতে পারছে কেন, তাদের ভালোবাসার অধিকার আছে বলে, ঠিক আছে। তাই নেক্সট, ভার্যার ভালোবাসার অত্যাচারের কোনো উদাহরণ ভার্যার ভালোবাসার অত্যাচারের কোনো উদাহরণ, তো ভার্যার ভালোবাসার অত্যাচারের কোনো উদাহরণ নববঙ্গবাসীদিগের, ঠিক আছে, কাছে প্রযুক্ত করা আবশ্যক কি? ভার্যা মানে কি, স্ত্রী না? স্ত্রীকে ভালোবাসার অত্যাচার কাউকে কি কিছু বলতে হবে এই বিষয়ে এক্সট্রা করে? স্ত্রীরা কেমনে আমাদের উপর অত্যাচার করে বলতে লাগবে নাকি?
ইমোশনাল ব্ল্যাকমেল করার মধ্যে তো উস্তাদ, সেটা বলে লাভ নাই, ঠিক আছে? সেটা তোমরা ভালো মতনই জানো, আমরা কীভাবে জানবো? যারা বিয়ে করেছে তারা জানে ভালো মতন, ঠিক আছে? বাট এটার বিষয়ে কোনো কিছু বলে লাভ নেই, বিকজ তারা অত্যাচার অনেক করে। যারা ওয়াইফ আছে, ঠিক আছে, নট অনলি ওয়াইফ, হাজব্যান্ডরাও অত্যাচার করে, তারপরে লাইনটাতে পড়লে বুঝবে। আর স্বামীর অত্যাচার সম্বন্ধে ধর্ম তো একটু বলা কর্তব্য। তো এখানে লেখক বলছে তার ধর্ম যেটা বলে, ধর্মমতে তিনি কখনো পার্সিয়ালিটি করতে পারে না, যে পুরুষ মহিলা, পুরুষ আগে নিচে মহিলাটা থাকতে পারে না। যদি লেখক বলেছে যে নারীরা, স্ত্রীরা যেটা আছে, পত্নীরা যদি ইমোশনালি অত্যাচার করে, ভালোবাসা অত্যাচার করে, ঠিক পুরুষরাও তেমনই করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের অত্যাচার যেটা হয় সেটা হয় তোমার, কিন্তু বলছে যে কতগুলি ভালোবাসার অত্যাচার বটে, কিন্তু অনেকগুলি বাহুবলের অত্যাচার। এটা সত্যি, যে কথাটা বলেছে সেটা সত্যি কথা। ভালোবাসা অত্যাচার পুরুষরাও করে, স্ত্রীদের স্বামীরাও করে, ওয়াইফরাও করে। আবার অনেক ক্ষেত্রে তোমাদের কী হয়, স্বামীদের অত্যাচারটা ফিজিক্যাল হয়ে যায়, জোর জবরদস্তি করে বাধ্য করা হয়, ঠিক আছে? যদি তোমার ইমোশনালি যেটা না হয়, সে তখন সেখানে শক্তি প্রয়োগ করে তাদের স্ত্রীকে দমন করা হয়, বা তাদের স্ত্রীর ইচ্ছা বা কোনো একটা ভুল কাজকে বাড়াবা দেওয়া হয়, মানে নিজের দ্বারা। সাপোজ আমি কোনো ভুল কাজ করছি, সেটা আমার শক্তির বলে আমি আমার স্ত্রীকে যাচিয়ে দেবো, মানে আমার স্ত্রী তখন আমাকে কিছু করতে পারবে না, সেটাই এখানে বলেছে। আর এটা তোমরা জানোই, বিকজ সমাজে এখনও স্টিলও হয়, অনেক লোক, অনেক পুরুষ তাদের শক্তির বল দেখিয়ে তাদের স্ত্রীর উপর অত্যাচার করে, ঠিক আছে? তো একটা এক্সাম্পল দিই, ওয়াইফের কথা দিই একটা এক্সাম্পল, ওয়াইফরা কীভাবে অত্যাচার করে। এই ঝগড়া হলে, ঠিক আছে, ওয়াইফ কোনো কিছু ডিমান্ড করলো আর তুমি যদি সেটা না এনে দাও, শুরু হয়ে গেল মেলোড্রামা, ঠিক আছে? মেলোড্রামা শুরু হয়ে গেল, তোমার সঙ্গে কথা বলবে না, কিছু করবে না, মানে মুখ ফুলিয়ে রাখবে, হ্যান ত্যান রাখবে, যতক্ষণ পর্যন্ত তুমি সেই কাজটা করবে না। তোমাকে করতে বলেছে, যতক্ষণ পর্যন্ত তুমি সেই কাজটা করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে সেই মেলোড্রামাটা করবে। তো এটা তো একটা অত্যাচার। দ্যাট ইজ ওয়াই ইজ কল্ড ভালোবাসা অত্যাচার। তো স্ত্রীরা অত্যাচার করে, পুরুষরাও করে। আবার পুরুষের কত ক্ষেত্রে কী হয়, এটা ফিজিক্যাল হয়ে যায়। যাহা হোক, মনুষ্য জীবন ভালোবাসার অত্যাচারে পরিপূর্ণ। তো লেখক বলছে আমাদের জীবন, মনুষ্য জীবনটা ভালোবাসার অত্যাচারে ভরপুর। যেখানে তাকাও সেখানেই ভালোবাসার অত্যাচারই অত্যাচার। ভালোবাসার অত্যাচার কোথাও শেষ হচ্ছে না। না, চিরকাল মনুষ্য অত্যাচার পীড়িত, ইয়েস ইট ইজ ট্রু। আমরা চিরকাল ধরে অত্যাচারে পীড়িত হয়ে আসছি কিন্তু, ঠিক আছে? না, কী ধরনের অত্যাচার? দেখো, প্রথম অবস্থায় বাহুবলের অত্যাচার, ইয়েস। আগের কালে যদি বলতাম, আমরা যখন তোমার এসেছিলাম, মানে অসভ্য ছিলাম, আনসিভিলাইজ ছিলাম, তখন জানোই, তখনও গ্রুপ ফর্ম হতো। যে শক্তিশালী ছিল সেই কী করতো, শাসন করতো, আর শক্তিশালী হওয়ার জন্য সে অন্যদের উপর অত্যাচার করতে, সেটা তোমরা ভালো মতন জানো। তো অসভ্য জাতিদের মধ্যে যেই বলিষ্ঠ সেই পরপীড়ন করে, এটা বললাম। দেন তারপরে আসলো কালে এই অত্যাচার, মানে সেই অত্যাচারটা, বাহুবলের অত্যাচারটা পরে কনভার্ট হলো কিসে, তোমার রাজার অত্যাচারে। এবং রাজার অত্যাচারটা পরে কনভার্ট হলো বর্তমানের অত্যাচার, যেটা অর্থের অত্যাচার। আজকাল যদি অর্থ না থাকে কোনো কিছু নাই, জানোই সেটাই। আবার কোনো সমাজে কখনো একেবারে লুপ্ত হয়নি, কালে এই অত্যাচার, রাজার অত্যাচার এবং অর্থের অত্যাচারে পরিণত হয়, কোনো সমাজে কখনো একেবারে লুপ্ত হয়নি। তো এটাই বলছে। তো সেটা প্রাচীনকাল হোক, বর্তমানকাল হোক, ইয়া তোমার ফিউচার হোক, আসছে যেটা, তো কোনো কালেই কী হবে না, তোমার এই অত্যাচারটা শেষ হয় নাই, হবে না, ঠিক আছে? সেটা এখানে বলেছে। দ্বিতীয় অবস্থা, সেকেন্ড কন্ডিশন, কখন আমাদের অত্যাচার হয়, সেকেন্ড অবস্থায় আসে ধর্মের অত্যাচার। ধর্মের অত্যাচারের বিষয়ে দেখো। দেন তৃতীয় অবস্থায়, প্রথম অবস্থায় আসলো কি বাহুবলের অত্যাচার, দেন দ্বিতীয় অবস্থায় আসলো ধর্মের অত্যাচার, এবং তৃতীয় অবস্থায় আসে সামাজিক অত্যাচার। এবং সকল অবস্থাতেই ভালোবাসার অত্যাচার রয়েছে। সেটা তোমার বাহুবলের অত্যাচার হোক, কিংবা তোমার দ্বিতীয় অবস্থায় তোমার ধর্মের অত্যাচার হোক, কিংবা তৃতীয় অবস্থায় সামাজিক অত্যাচার হোক, এই প্রত্যেকটা অত্যাচারের মধ্যে ঢুকিয়ে আছে ভালোবাসার অত্যাচার। এটাই বলেছি লেখো এখানে। এখন দেখো, প্রথম অবস্থায় বাহুবলের অত্যাচার মানে ওখানেও কীভাবে তোমার ভালোবাসার অত্যাচার থাকে। যার বাহুবল আছে তাকে আমরা পছন্দ করি, কিন্তু লাইক করি, ঠিক আছে? যার বাহুবল আছে, যে শক্তিশালী, তো
ওই যে লাইকের থ্রো দিয়ে, ভালোবাসার থ্রো দিয়ে কী আসলো, অত্যাচারটা ধীরে ধীরে ওর বাড়লো। যদি আজ তুমি অসভ্য সমাজের কথা বলো, তাকে আমরা লিডার বানিয়ে দিলাম, আর লিডার বানানোর থ্রো দিয়েই যে লিডার হলো সেই কী করলো, পরে ধীরে ধীরে আমাদের উপর অত্যাচার করলো। দ্বিতীয় অবস্থায় তোমার ধর্মের অত্যাচার। আমরা জানি ধর্ম জিনিস, কিছু কিছু জিনিস আমাদের ধর্মের মধ্যে, বা ধর্মের মধ্যে তো অ্যাকচুয়ালি সব সঠিকই লেখা আছে, বাট আমরা অনেক সময় জানি আমার ধর্মের মধ্যে অনেক কিছু কুসংস্কার থাকে, কিছু কিছুর মধ্যে কিছু কিছু বিষয়ে কুসংস্কার থাকে, বাট থাকার সত্ত্বেও আমরা ওটাকে কখনো অ্যাকসেপ্ট করতে চাই না। ধর্মের মধ্যে কুসংস্কার থাকা সত্ত্বেও আমরা ওটাকে অ্যাকসেপ্ট করতে চাই না। তো এটাও তো ভালোবাসা, বিকজ আমরা আমাদের ধর্মটাকে ভালোবাসি, ঠিক আছে সেটা। 3 নম্বর সামাজিক অত্যাচার। অফকোর্স সামাজিক অত্যাচার তো মানুষই থাকে, সমাজে কোনো একটা জিনিস হলে, ঠিক আছে না, তোমাদের যেটা বললাম আমি এক্সাম্পল, আমি যদি কাউকে ভালোবাসি, সে অধিকার একটা পায় আমাকে ইমোশনালি অত্যাচার করার, ঠিক আছে। তো ওটাই বলছে এখানে। নেক্সট এখানে চতুর্বিধ কথা বলছে, পীড়নের কথা। হয়তো রাজার অত্যাচারের কথাটা মেনশন নাই, বাহুবলের অত্যাচার গেলো, দেন তোমার রাজার অত্যাচার লেখক বলছে এবং সকল অবস্থাতে রয়েছে ভালোবাসার অত্যাচার। তো এই চতুর্বিধ পীড়নের মধ্যে বলতে গেলে একটা হবে বাহুবলের, তারপর হবে রাজার অত্যাচার, দেন ধর্মের অত্যাচার, ঠিক আছে, তোমার তারপরে আসবে তোমার কি সামাজিক অত্যাচার। তো এই 4টা অত্যাচারের মধ্যেই বলছে প্রণয়ের পীড়ন কাহারও পীড়নের অপেক্ষা হীনবল বা অল্প নিষ্ঠাকারী নহে। এই যে 4টা অত্যাচারের কথা বলছে, এই 4টা অত্যাচারের মধ্যে সবচেয়ে খতরনাক, সবচেয়ে গুরুত্বপূর্ণ অত্যাচার যদি বলো, সেটা হলো প্রণয়ের অত্যাচার, মানে ভালোবাসার পাত্রের অত্যাচার। রাজার অত্যাচারও কম, বাহুবলের অত্যাচারও কম, ধর্মের অত্যাচারও কম, সমাজের অত্যাচারও কম, কিন্তু এই যে ভালোবাসার পাত্রের লোকের যে অত্যাচারটা আছে না, সেটা বহুত বেশি। মাঝে মাঝে বলা যায় কথাটা, একবার প্যার कर लो तो बहुत रोना पड़ता है, छोटा छोटा बात में बहुत चुभता है, दर्द होता है। একটা ফিলিং আছে না আমাদের ভিতরে, আমরা যদি কাউকে ভালোবাসি, যদি আমাদের সঙ্গে তার সঙ্গে কিছু একটু ছোটো মোটো ঝগড়াও হয়, এটা আমাদের অনেক হার্ট করে। তো সেটাই এখানে বলছে, মানে সবচেয়ে খতরনাক অত্যাচার হলো ভালোবাসার অত্যাচার। বরং ইহা বলা যাইতে পারে যে রাজার সমাজ বা ধর্মবেত্তা কেহই প্রণয়ের অপেক্ষা বলবান নহেন। এটাই কোয়েন্সে দেখো, রাজা বলো কিংবা তোমার ধর্মবেত্তা বলো কিংবা সমাজবেত্তা বলো, কেউ ভালোবাসার পাত্রের অপেক্ষা বা তার চেয়ে বেশি বলবান নয় এবং তার চেয়ে বেশি অনিষ্টকারী নয়। এটাই এখানে লেখক বলছে। আর অন্য অত্যাচারীকে নিবারণ করা যায়। এখন দেখো, এই রাজার অত্যাচার বলো, সমাজের অত্যাচার বলো, ধর্মের অত্যাচার বলো, বাহুবলের অত্যাচার বলো, অর্থের অত্যাচার বলো, সবকটাকেই সবকটা অত্যাচারকে নিবারণ করা যায়, কিন্তু এই ভালোবাসার অত্যাচারকে এখন পর্যন্ত নিবারণ করা যায়নি, সেটাই লেখক এখানে বলছে, ঠিক আছে। মানে সবকটা অত্যাচারকে নিবারণ করতে পারো, বাট ভালোবাসার অত্যাচারটাকে নিবারণ করা যায় না। বিকজ করবে কীভাবে? তুমি যাকে ভালোবাসো তাকে তো নিজের থেকে সব কিছু অধিকার দিয়ে দিয়েছো তুমি, আর সেই অধিকারে বলেই তারা কি করে, মাঝে মাঝে আমাদের উপরে অত্যাচার করে থাকে, সেটা এখানে বলছে। বিকজ যখন আমরা সবলে কাউকে অধিকার দিই, নিজের ইচ্ছা অনুসার অধিকার দিই, সে অধিকারকে আমরা কখনো সে অধিকারের এগেনস্টে যদি কেউ অত্যাচারও করে, আমরা মাথা তুলে দাঁড়াই না, আমরা ওটা হেসে হেসে মুখে অ্যাকসেপ্ট করি নি। তো তাই এই অত্যাচারের নিবারণ নেই বলে এখানে লেখক বলছে। তো অত্যাচারীকে নিবারণ করা যায় না, অন্য অত্যাচারের সীমা আছে। লেখক বলছে দেখো, অন্য অত্যাচার যে করে 4টা অত্যাচারের কথা বললাম, এই 4টা অত্যাচারের সীমা আছে, কিন্তু এই অত্যাচারের সীমা নাই। কেননা অন্যান্য অত্যাচারিকারের বিরোধী হওয়া যায়। তো লেখক বলছে দেখো, এই যে 4 জন অত্যাচারী আছে, 4 ধরনের অত্যাচার যেটা আছে, সেখানে আমরা বিরোধী হতে পারি, কিন্তু ভালোবাসার পাত্রের সামনে তুমি কীভাবে বিরোধী হবে? তুমি যাকে ভালোবাসো তার এগেনস্টে তুমি কীভাবে ইস্যু করবে, তার প্রোটেস্ট কীভাবে করবে তুমি বলো? ইট ইজ নট পসিবল না। তাই তো নেক্সটটা কী বলছে দেখো, প্রজাপীড়ক রাজাকে রাজ্যচ্যুত করে। এটা অফকোর্স রাজাকে, দেখো রাজার অত্যাচারের এগেনস্টে যদি শেষ করতে পারে রাজার অত্যাচারকে, তাহলে রাজাকে সিংহাসন থেকে বের করে দাও কিংবা তার শিরচ্ছেদ করে দাও। লোকপীড়ক সমাজকে পরিত্যাগ করা যায়, সমাজ যেহেতু তোমাকে অত্যাচার করছে তুমি সমাজকে ছেড়ে দাও, কী আছে। কিন্তু ধর্মের পীড়নে এবং স্নেহের পীড়নে নিষ্কৃতি নাই।
এখানে একটা কথা বলছে, ধর্মের অত্যাচারটাকে এবং তোমার স্নেহের ভালোবাসার অত্যাচারকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি ছাড়াতে পারি না মোস্ট অফ দ্য টাইম। যেটা বললাম না, আমরা ধর্মের এগেনস্টে যাই না। মোস্ট অফ দ্য লোক যদিও দেখছে ভুল, বাট কেউ তার ধর্মের এগেনস্টে গিয়ে কথা বলে না। তো এটাই এখানে লেখক বলছে, ধর্মের অত্যাচার, ধর্মের পীড়ন এবং স্নেহের পীড়ন যেটা আছে তার কোনো নিষ্কৃতি নাই, সেটাকে আমরা শেষ করতে পারি না। কেননা ইহাদিগের বিরোধী হইতে প্রবৃত্তি জন্মে না। ইয়েস, যেটা আমি বললাম, আমরা ধর্মটাকে মন থেকে অ্যাকসেপ্ট করি। আমি হিন্দু হই, মুসলিম হই, খ্রিস্টান হোক, জৈন হোক, যেই হোক, আমরা ধর্মটাকে অ্যাকসেপ্ট করেছি মন থেকে। ইভেন যাকে আমরা ভালোবাসি তাকেও আমরা মন থেকেই অ্যাকসেপ্ট করি। আর যাকে আমরা মন থেকে অ্যাকসেপ্ট করি তখন আমরা তার এগেনস্টে কীভাবে দাঁড়াবো? তখন আমাদের মনে মনে দাঁড়ানোরও আসে না। যার জন্য আমি একটা লাইন বলেছিলাম, ভালোবাসার অর্থ হলো কারো নিকট নিজেকে হেরে যাওয়া। তো যখন নিজেকে আমরা হেরে যাই তো তার এগেনস্টে কী প্রোটেস্ট করব? সেটাই হলো ভালোবাসার অত্যাচার। তো নেক্সট লাইন একটা প্যারাগ্রাফ দিয়েছে, লাস্ট প্যারাগ্রাফ, এটা করলে শেষ হয়ে যাবে। আরও চ্যাপ্টার থাকবে, ওটা আমি সেকেন্ড পার্টে তোমাদেরকে বলবো। ভিডিওটা অলরেডি বহুত লম্বা হয়ে গিয়েছে। তো এখানে লেখক একটা উদাহরণ দিয়েছে, হরিদাস বাবাজি, ঠিক আছে, পাঠার বাটি দেখিলে কখনো কখনো লাল ফেলাইয়া থাকেন বটে, কিন্তু কখনো গোস্বামীর সম্মুখে মাংস ভোজনের উচিত বিচার করিতে ইচ্ছা করেন না। কেননা জানেন যে ইহলোক যতই কষ্ট পান না কেন, বাবাজি পরলোকে গোলক প্রাপ্ত হইবেন। তো এখানে বলছে হরিদাস বাবাজি, তার মাংস খাওয়ার ইচ্ছা যায়। পাঠার মাংস যখন দেখে তিনি, তার মুখ থেকে লাল বের হয়, তার পাঠার মাংস খাওয়ার ইচ্ছা যায়, কিন্তু খান না। ঠিক আছে, মানে নিজের কষ্ট হচ্ছে, পাঠার মাংস খাওয়ার মন যাচ্ছে, বাট খাবেন না, ওটাকে আটকানোর পরেও তো তার প্রবলেম হওয়া সত্ত্বেও যে মাংসটা খাওয়া উচিত কি অনুচিত সে বিষয়ে তার গুরুকে জিজ্ঞাসা করে না। তার মনে ইচ্ছা আছে মাংস খাওয়ার, বাট খাচ্ছে না। ইভেন গুরুকেও জিজ্ঞাসা করছে না যে মাংসটা খাওয়া উচিত কি অনুচিত না, কারণ তার মনে এটা ঢুকে গিয়েছে যে যদি দেখো, এখানে ধর্মের কথা বলছি না, একটা এক্সাম্পল দিই। বিকজ তার মনে একটা জিনিস ঢুকে গিয়েছে কি তোমার, যে সে যদি মাংস না খায় একটু কষ্ট হবে এই জন্মে, কষ্ট হলে কী হয়েছে, মৃত্যুর পর সে কোথায় যাবে? স্বর্গে যাবে। আর তার জন্য সে তার গুরুকে জিজ্ঞাসা করে না যে তোমার মাংসটা খাওয়া উচিত কি অনুচিত। তো সেটাই এখানে বলছে, যদিও তার মাংস খাওয়ার মনে যাচ্ছে, ইচ্ছা করছে, কিন্তু সে পারছে না, মানে মাংস খাওয়ার মন করছে, তথাপি গুরুজিকে জিজ্ঞাসা করছে না যে মাংসটা খাওয়া উচিত কি অনুচিত। বিকজ তার মাইন্ডে ঢুকে গিয়েছে কি যে এই জন্মে কষ্ট হলে কিছু, পরের জন্মে তো আমি স্বর্গে যেতে পারবই। ঠিক আছে, তো আজকে তোমার এতটুকু আমি রাখি। এর সেকেন্ড পার্টটাও আছে, সেকেন্ড পার্টটা পড়লে আরও মজা পাবে, বিকজ সেখানে কিছু সমাধানের কথাও আছে বোধ হয় দেখবা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগেছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আমি নিশ্চয়ই বানাবো তোমাদের জন্য। যদি ভালো লেগে থাকে জানোই কী করবে তোমরা, সেটা আমি বলবো না তোমাদেরকে, বিকজ আমি তোমাদেরকে হেল্প করতে চাই, সবাইকে হেল্প করতে চাই। যদি ভিডিও ভালো লাগে নিশ্চয়ই তোমরা, যেটা আগেই আমি বলেছি অনেকবার তোমাদেরকে, সেটা তোমরা জাস্ট করে দিলেই হলো, যাতে সবার কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে যায়। যাদের বহুতই জরুরি বা প্রয়োজন, তাদের কাছে ভিডিওগুলো পৌঁছে গেলেই এনাফ, আর আমার কিছুর প্রয়োজন নেই। তো আজকের জন্য এখানে রাখি। সেকেন্ড পার্ট আমি ট্রাই করব খুব জলদি বানানোর, সময় মেলে না, বিকজ অনেক বিজি শিডিউল থাকে আমার, তো সময় অল্প বের করতে সময় টাইম লাগে, তার জন্য ভিডিওগুলো আপলোড করতেও আমার একটু টাইম লাগে। তো ভিডিও আপলোড করতে দেরি হলে অল্প মাফ করবেন, বিকজ বিজি শিডিউল অনেক, তাই প্রবলেম হয়। তো আজকের জন্য এখানে রাখছি উইদাউট ওয়েস্টিং এনি টাইম। আপনারা ভিডিওটার আপলোড হয়ে যাবে জলদি, তো আপলোড হলে দেখে নেবেন। সো টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট পার্ট অফ দিস ভিডিও।